প্রতিবেদনে বলছিলাম দর্শক, ঠিক এই মুহূর্তে গোটা বাংলাদেশের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কারণ আর ঘন্টা দুয়েক পরেই কিন্তু মানবতা বিরোধী অপরাধে প্রথম মামলার যে রায়, সেই রায় হতে যাচ্ছে। শেখ হাসিনা সহ ৩ জন আসামির এই রায় ঘোষণা করা হবে এবং বিচারিক প্রক্রিয়া চলছে। রায়ের সেই ক্ষণে আমরা সেই খবরও আপনাদেরকে পৌঁছে দিতে পারবো, কারণ সেই রায়টা সরাসরি সম্প্রচার করা হবে এবং বিভিন্ন স্পটে সেগুলো সরাসরি দেখানো হবে। তবে এই ফাঁকে আমরা একটু পেছন ঘুরে যেতে চাই, আমরা একটু জানতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগ থেকে শুরু করে এখনকার সময় পর্যন্ত আসার যে যাত্রাটা। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগের তুলে ধরা হয়েছে এবং সেই অভিযোগটা প্রথমটা ছিল মাস্টার মাইন্ড, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে। বলে রাখা ভালো, চিফ প্রসিকিউটর তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনার যে অপরাধের যে সময়টা সেটা ধরা হয়েছে 2009 সালের 6 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট, অর্থাৎ পুরোপুরি 15 বছর 7 মাস। এই 15 বছর 7 মাসে তিনি যা যা অপরাধ করেছেন সব কিছু আসলে বিবেচনায় নেওয়া হবে। তবে যেহেতু নজিরবিহীন ঘটনাটা ঘটেছে আসলে জুলাই এবং আগস্টে, কাজে সেই সময়টাকে মাথায় রেখেই এই 5টা অভিযোগ তুলে ধরা হয়েছে। যে অভিযোগের কথা বলা হচ্ছে সেই অভিযোগের প্রথমটি ছিল 14 জুলাই 2024। আমরা সবাই জানি 14 জুলাই 2024 একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং শেখ হাসিনার সেই প্রেস কনফারেন্সে তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন, রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতিরা, এবং এই একটি বাক্য এবং একটি কথাই মোটামুটিভাবে তার পতনের একটা ইঙ্গিত দিয়েছিল। কারণ এই বক্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়েছিল আন্দোলনরত যারা ছিলেন মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, এবং সব শ্রেণীর মানুষই আসলে সেই বক্তব্যের প্রেক্ষিতে অত্যন্ত বিরূপ মন্তব্য করেছিলেন, বিক্ষোভ করেছিলেন, এবং সেটার কিন্তু সরাসরি ছাপ একেবারে পতন পর্যন্ত হয়েছিল। এবং শেখ হাসিনার এই যে বক্তব্য, এটার পরপরই দেখা গেছে তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং যিনি ছিলেন পুলিশ মহাপরিদর্শক আব্দুল মামুন, তারা দুজন আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান এবং সেনাপতির ভূমিকা পালন করেন, এবং পরবর্তীতে অভিযোগে বলা হয় যে তারাই কিলিং মিশনে অংশ নিয়েছিলেন। দ্বিতীয় যে অভিযোগটা ছিল সেটা ছিল হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনটাকে ঠেকানো। এই তিনটার মধ্যে আসলে ছিল হেলিকপ্টারের থেকে গুলিবর্ষণ, যেখানে পথচারী মারা গেছে, এবং ড্রোন ব্যবহার করা হয়েছে, লিথাল ওয়েপন বা মারণযন্ত্র ব্যবহার করা হয়েছে, যেটা পরবর্তীতে টেলিফোন ফাঁসে যে ফোন আলাপ, সেখানে কিন্তু জানা গেছে যে হত্যা করে নির্মূলের আদেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোটামুটিভাবে এই দুটো অভিযোগ ছিল, এবং পরবর্তীতে আরও 3টি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিতরে একটা ছিল আবু সাইদকে গুলি করে হত্যা, এবং বলা হয় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, এবং তাকে হত্যা করার যে দৃশ্যটা সেটা মোটামুটিভাবে সবাই দেখেছে। এবং এই সময় যে ঘটনাটা ঘটে তার জন্য 5টি ক্যাটাগরিতে আসলে শাস্তির আবেদন করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা এবং সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। এবং 5 তারিখে, অর্থাৎ যেদিন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, সেই সময় মোটামুটিভাবে চাংখারপুলে নির্মমভাবে 6 জনকে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়। সেই খবরটা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি, কারণ ইন্টারনেট শাটডাউন ছিল, এবং ওই সময়ই আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে মারা হয়, এবং দেখা গেছে যখন পুড়িয়ে মারা হচ্ছিল তখন একজন কিন্তু জীবিত ছিলেন। অর্থাৎ সেই হিসেবে অভিযোগে বলা হয়েছিল একজন জীবিত সহ মোটামুটিভাবে 4 জনকে আসলে পুড়িয়ে হত্যা করা হয়। এবং শেখ হাসিনার বিরুদ্ধে কেবল এই 5টি অভিযোগ ট্রাইব্যুনালে আছে, এবং সারা দেশে যে বিভাগীয় পর্যায়ে রয়েছে সেই বিভাগীয় পর্যায়ে কিন্তু কম বেশি আরও 500টি মামলা ঝুলছে, এবং সেই জায়গা থেকে আসলে বিচারিক কাজটা চলছে। এই ফাঁকে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, এক নজরে এই মামলা তদন্তটা কবে শুরু হয় বলে রাখি। 17 অক্টোবর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আমরা কথা বলছি সেটা পুনর্গঠন হয়, এবং আজকে 17 নভেম্বর, তার মানে 1 বছর 1 মাস লাগলো এই পুরো মামলার প্রক্রিয়াটা শেষ করতে। এবং মামলা যে তদন্তটা শুরু হয় 14 আগস্ট 2024, এবং সেই সময় কিন্তু শেখ হাসিনাকে একমাত্র আসামি করেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, এবং বলা হয়েছিল এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পরবর্তী সময়ে তিনি যদি না আসেন তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, যদি তিনি সেটা না আসেন তাহলে রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হবে, এবং আওয়ামী লীগের পন্থী যিনি সাবেক একজন আইনজীবী ছিলেন তাকে নতুন করে রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয় যেন শেখ হাসিনার পক্ষে তিনি মামলাটা লড়েন।
এবং পরবর্তীতে আমরা দেখেছি তদন্তটা শেষ হতে 12ই মে 2025, অর্থাৎ প্রায় 8 মাস 28 দিন মতো লেগেছে আসলে পুরো তদন্ত প্রক্রিয়াটা শেষ করতে। এবং তদন্তের প্রক্রিয়াটা শেষ করতে গিয়ে মোটামুটিভাবে 54 জনের সাক্ষাৎকার নিতে হয়েছে, সাক্ষী হিসেবে তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। এই 54 জনের মধ্যে আসলে কারা ছিলেন? এই 54 জনের মধ্যে মূলত ছিলেন যারা আসলে আন্দোলনের মাঠে ছিলেন, সাধারণ মানুষ যারা আহত হয়েছেন এবং আহতদেরকে যারা চিকিৎসা করেছিলেন সেই চিকিৎসকদের বক্তব্য ছিল। এবং পরবর্তীতে যারা আসলে এই চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত থাকার পরও আইনজীবী হিসেবে বা প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন, তাদের সবার সাক্ষী নেওয়া হয়েছে। এই 54 জনের সাক্ষীর পরও শেখ হাসিনা বিভিন্ন সময় নির্দেশ দানের যে কল রেকর্ড, সেই কল রেকর্ডগুলোকেও বিবেচনা নেওয়া হয়েছে এবং সমস্ত বিবেচনায় নেওয়ার পর মার্চ মাসে গিয়ে আরও 2 জন আসামিকে যুক্ত করা হলো। একজন সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুন, যার কথা বলছিলাম, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্যে আবার যিনি আব্দুল্লাহ মামুন সাবেক মহাপরিদর্শক, তিনি ঘোষণা দিয়ে বসেন এজলাসে উঠে যে তিনি আসলে রাজসাক্ষী হতে চান, অ্যাপ্রুভার হতে চান। এবং এটা চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করা হয়, চিফ প্রসিকিউটর সেটা অ্যাপ্রুভ করেন এবং পরবর্তীতে তিনি রাজসাক্ষী হন। এবং তার দেওয়া যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আসলে এই সাজাগুলো প্রমাণ করা সম্ভব হয় এবং যেটা ঠিক ঘন্টা 2 পর রায় প্রকাশ হবে। যদিও আদালত তাদের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির আশা করছেন। আমরা যদি আরও 2 জন আসামি যে অপরাধগুলো ছিল সেটা একটু জেনে নিতে চাই। মোটামুটিভাবে শেখ হাসিনার মামলার যে অভিযোগ গঠন জুলাই মাসে হলো, এটা বলছিলাম। সাক্ষ্য গ্রহণ 23 আগস্ট শেষ হয়েছে। 54 জনের সাক্ষীর কথা বলছিলাম এবং রাজসাক্ষীর কথা আব্দুল্লাহ মামুনের কথা আমরা বলছিলাম। আমরা বাকি 2 জন আসামির ক্ষেত্রে যাই। যদি আমরা দেখতে পাই আসাদুজ্জামান খান কামাল, ইনাদের ক্ষেত্রে আসলে একেবারেই 5টি করে অভিযোগ আনা হয়েছিল মৌলিক, এবং বাকি 4টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার কথা অনুসারে কাজ করে যাওয়া। যে 5টা অভিযোগ আনা হয়েছে তার ভিতরে প্রথমটা ছিল হত্যা করা, হত্যার পর লাশটাকে পুড়িয়ে ফেলা এবং সরাসরি নিজেরা আবার নিচের অধীনস্থ কর্মকর্তারা আছে তাদেরকে হত্যার নির্দেশও দেয়া। বিজিবি, পুলিশ এবং আনসারকে আসলে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অভিযোগ ছিল। একই সঙ্গে শেখ হাসিনা যে অবৈধ নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তিনি পালন করেছিলেন এবং তার যে সচিব পর্যায়ে যারা আছেন তাদেরকে দিয়ে সে কাজটা করিয়েছিলেন। আন্দোলন দমনে নিয়ম ছাড়া বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর যে সিদ্ধান্ত এসেছে সেটা অবৈধভাবে তিনি বাস্তবায়ন করেছেন। এটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ। আমরা আরেকজন দেখি, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুন, তার বিরুদ্ধে আসলে কি অভিযোগ ছিল। মূলত তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন এবং ট্রাইব্যুনাল বলেছেন যে রাজসাক্ষী যিনি তিনি হয়েছেন এবং অনেক বড় তথ্য দিয়ে সহায়তা করেছেন যেটা প্রমাণ করতে সাহায্য করেছে, কাজে তার কথাটা আদালত বিবেচনা করবে। এখন কিভাবে বিবেচনা করে তার রায়টা আসলে কি হয় সেটা হয়তো ঘন্টা 2 পরে আমরা জানতে পারবো। তবে তার ভিতরে হত্যা, লাশ পোড়ানোর 5টা অভিযোগ আছেন। যেহেতু তিনি সরাসরি ফিল্ডে ছিলেন, নির্দেশ দিয়েছিলেন এবং পুলিশকে নিরীহ মানুষের বিপক্ষে দাঁড় করিয়েছিলেন এবং পুলিশকে বলেছিলেন কে আন্দোলন করছে কে আন্দোলন করছে না সেটা জানার দরকার নেই, রাস্তা পরিষ্কার করতে হবে, এরকম একটা শব্দ তিনি বলেছিলেন। শেখ হাসিনা অবৈধ নির্দেশ যথাযথভাবে পালন করেছিলেন, যেটা আগেও বলছিলাম, এবং আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করা। তো মোটামুটিভাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমলে নিয়ে অভিযোগটাকে দায়ের করা হয়েছে এবং ট্রাইব্যুনালে যারা আসলে এই মামলাতে লড়ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1, তারা প্রত্যাশা করছেন সর্বোচ্চ শাস্তি হবে। এখন দেখা যাক আসলে ঘন্টা 2 পরে কি রায় হয়। দর্শক, আমরা জানিয়ে দিলাম আসলে এখন পর্যন্ত কি বাস্তবতা।